ভারতের নয়াদিল্লিতে গাড়িতে বিস্ফোরণে নিহত 10, পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার, গ্রেফতার 2। ইউক্রেনের জ্বালানি কেন্দ্র লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, অন্ধকারে লাখ লাখ বাসিন্দা, কৃষ্ণসাগর তীরবর্তী রুশ তেল পরিশোধনাগারে পাল্টা আক্রমণ। গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত 2, যুদ্ধবিরতি ভেঙে আক্রমণ ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী, দাবি হামাসের। 15 ফিলিস্তিনের দেহাবশেষ ফেরত দিল তেল আবিব। যে কোনো সময় শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। তেহরান পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করেছে, দাবি গণমাধ্যমটির। এবং হোয়াইট হাউসে প্রথমবার সিরিয়ার প্রেসিডেন্ট আল সারাহ, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠক, দামেস্কোকে শক্তিশালী করতে সহায়তা করবে ওয়াশিংটন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন অন্তত 10 জন। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্বিক পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। জম্মু ও কাশ্মীরের 2 জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ জানায় একটি ধীরে চলমান গাড়ি লাল বাতিতে থামার সময় বিস্ফোরণ ঘটে। ধ্বংসস্তূপে ছিন্ন ভিন্ন গাড়ি ও আহত ও নিহতদের দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে প্রায় 30 থেকে 40টি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরণের সঠিক কারণ এখনো তদন্তাধীন। দিল্লি পুলিশ কমিশনার জানান ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন এবং তদন্তের নির্দেশনা দিয়েছেন। মুম্বাই ও উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের পেছনে আরও বড় নেটওয়ার্ক বা সন্ত্রাসী কার্যক্রম আছে কিনা তা যাচাই করছে। আমরা এই ঘটনার তদন্ত করছি এবং সব সম্ভাবনাই যাচাই করছি। পূর্ণাঙ্গ তদন্ত শেষে ফলাফল জনগণকে জানানো হবে। ঘটনার কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করে। এটি একটি সন্ত্রাসী চক্রের অংশ বলে জানানো হয়েছে। মূল 2 জন অভিযুক্ত গ্রেফতারের পর বিস্ফোরণ সম্পর্কিত জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধারকৃত বিস্ফোরক সম্ভাব্য অ্যামোনিয়াম নাইট্রেট। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। শীতের প্রাক্কালে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত হচ্ছে ইউক্রেনের একের পর এক জ্বালানি কেন্দ্র। অন্ধকারে দেশটির বিভিন্ন অঞ্চলের লাখ লাখ বাসিন্দা। এক রাতে ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 67টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। জবাবে কৃষ্ণসাগর তীরবর্তী তুয়াপসে বন্দরে রাশিয়ার বৃহৎ তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনা চলাকালীন হঠাৎ করে প্রেসিডেন্সিয়াল ভবনের বিদ্যুৎ চলে যায়। এ সময় জেলেনস্কি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন তার দেশ বর্তমানে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি এখন ইউক্রেনের নিত্যদিনের ঘটনা বলেও ক্ষোভ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। পোলতাভা ও খার্কিভ অঞ্চলের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিয়েভ, দিনিপ্রো ও জাপোরিজ্জিয়া অঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় জীবনযাপন করছেন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ বাসিন্দা। ইউক্রেনের সেনাবাহিনী জানায় রাশিয়া এক রাতে ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5টি মিসাইল এবং 67টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে 52টি ভূপাতিত করা সম্ভব হলেও বাকি 9টি ড্রোন আঘাত হানতে সক্ষম হয়। পাল্টা জবাবে ইউক্রেনও আঘাত হেনেছে রুশ জ্বালানি স্থাপনায়। কৃষ্ণসাগর তীরবর্তী তুয়াপসে বন্দরে রাশিয়ার বৃহৎ তেল পরিশোধনাগারে হামলা চালায় ইউক্রেন। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে ইউক্রেনের সবকটি ড্রোনই ধ্বংস করা হয়েছে। এদিকে জেলেনস্কি পশ্চিমা মিত্রদের আহ্বান জানিয়েছেন তারা যেন ইউক্রেনকে তাদের হাতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ 2 জন নিহত হয়েছে। 1 মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেও বেড়েছে হামলা ও ধ্বংসযজ্ঞ।
হামাস বলছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে প্রতিদিনই আক্রমণ চালাচ্ছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার ইসরায়েল গাজায় ফেরত দিয়েছে 15 ফিলিস্তিনির দেহাবশেষ। নিজের ছেলের অপেক্ষায় এভাবেই দুচোখ মেলে দাঁড়িয়ে আছেন এক অসহায় মা। এই দুচোখেই শুধুই হতাশা। 2023 সালের 7 অক্টোবর তার ছেলে রায়ানকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ছেলে জীবিত না মৃত তা জানেন না তিনি। যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার 15 ফিলিস্তিনের দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। এই 15 জনের মধ্যে তার রায়ানও আছে কিনা সেই খোঁজ নিতেই আল নাসের হাসপাতালে এসেছেন এই মা। যুদ্ধবিরতির পরও হামলা বন্ধ হয়নি গাজায়। খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামাস জানিয়েছে 10 অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলায় 271 জন নিহত হয়েছেন, যাদের 90% বেসামরিক নাগরিক। প্রতিদিন উপত্যকা জুড়ে চলছে ধ্বংস ও বোমাবর্ষণ। খান ইউনিসে ইয়েলো লাইন নামে নির্ধারিত অস্থায়ী সীমার ভেতর ঘরবাড়ি ধ্বংস করছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে জাতিসংঘের সংস্থা UNRW এর দাবি, তারা নিজেদের ত্রাণবাহী যানবাহন পর্যন্ত গাজায় নিতে পারছে না, কারণ ইসরায়েল সেই সংস্থার লোগোযুক্ত গাড়ি নিষিদ্ধ করেছে। এ কারণেই খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকটে দিন কাটাচ্ছে গাজাবাসী। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই তেল আবিবে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও জোরদার করেছে বলে জানায় গণমাধ্যমটি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমাদের কাছে ইরানকে পরমাণু বিজ্ঞানের কেন্দ্র হিসেবে স্বীকার করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। চলতি বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পর থেকে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে তারা। তবে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে ভিন্ন কথা। এতে বলা হয়, জুনের 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক হুমকি শেষ করতে পারেনি। বরং গণমাধ্যমটিকে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা জানান, তেহরানের পরমাণু স্থাপনাগুলোর ক্ষতি যতটা ধারণা করা হয়েছিল বাস্তবে তা অনেক কম। এই অবস্থায় ইরান ইসরায়েল যুদ্ধ আবারও যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরান বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রেখেছে, যা দিয়ে অন্তত 11টি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। ইরান এখন এমন এক উৎপাদন ক্ষমতা গড়ে তুলছে যাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হয়। এর মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, তাদের পারমাণবিক স্থাপনাগুলো জাতিসংঘ পরিদর্শকরা পরিদর্শন করছেন। তেহরান রিসার্চ রিঅ্যাক্টর সহ কয়েকটি স্থাপনায় তারা প্রবেশ করেছেন বলে জানান তিনি। তবে IAEA এখনো ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার পায়নি। আমরা যতদিন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য থাকব, ততদিন চুক্তির ধারার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব। জাতীয় দায়িত্ব সম্পর্কে আমরা সবসময় সচেতন থাকব। গত সপ্তাহেই IAEA পরিদর্শকেরা তেহরান রিসার্চ রিঅ্যাক্টর সহ ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছেন। অন্য স্থাপনাগুলোর ক্ষেত্রে পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী IAEA কোনো স্থাপনা পরিদর্শনের অনুরোধ জানালে তা অনুমোদনের আগে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশটি পশ্চিমা চাপের মুখেও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করবে না। তিনি জানান, পূর্ণ যুদ্ধের ঝুঁকি থাকলেও ইরান স্বাধীনতা ও মর্যাদার পথ থেকে সরে আসবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, পশ্চিমা শক্তিগুলো ইরানের পারমাণবিক ইস্যুকে অজুহাত করে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। পশ্চিমাদের কাছে ইরানকে পরমাণু বিজ্ঞানের কেন্দ্র হিসেবে স্বীকার করা ছাড়া আর কোনো পথ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার প্রেসিডেন্ট আল সারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়াকে সফল দেশ হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এর মধ্য দিয়ে প্রথমবার হোয়াইট হাউসে সিরিয়ার কোনো প্রেসিডেন্ট বৈঠক করলেন।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বৈঠকে সিরিয়াকে সফল দেশ হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। সিরিয়া ইসরায়েলের মধ্যে সম্ভাব্য নিরাপত্তা চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করছে বলেও জানানো হয়। এদিকে ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শারাকে একজন শক্তিশালী নেতা হিসেবে অভিহিত করেন ট্রাম্প। শারার অতীত নিয়ে প্রশ্নের জবাবে সবারই কিছু কঠিন অতীত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গণমাধ্যম বলছে সিরিয়ার প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে আল শারার ওয়াশিংটন ডিসি সফরের প্রধান লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে সিরিয়ার ওপর সিজার আইন অনুযায়ী আরোপিত নিষেধাজ্ঞা স্থগিতের সময়সীমা আরও 6 মাস বাড়ানো হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেয়ার ক্ষমতা শুধু মার্কিন কংগ্রেসের হাতে ন্যস্ত বলেও জানানো হয়। একসময় যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং যাকে গ্রেপ্তারে $1 কোটি পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল, সেই সাবেক ইসলামপন্থী বিদ্রোহী নেতা আল শারা এখন নিজেকে রাষ্ট্রনায়ক হিসেবে পুনর্গঠিত করেছেন। তার নেতৃত্বে বিদ্রোহী জোট গত বছরের ডিসেম্বরে সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে আসাদ পরিবারের অর্ধ শতাব্দীরও বেশি সময়ের স্বৈরশাসনের অবসান ঘটায়। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে অন্তত $2000 দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশি পণ্যে আরোপিত শুল্ক থেকে পাওয়া অর্থের লভ্যাংশ নাগরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। দেশ জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী জোরালো প্রচারণার মুখে হঠাৎ করেই দেশটির নাগরিকদের $2000 দেওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছেন ট্রাম্প। বিদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক থেকে প্রাপ্ত অর্থ প্রত্যেক নাগরিককে দেওয়ার কথা বলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান তার শুল্ক নীতি যুক্তরাষ্ট্রকে এখন বিশ্বের সবচেয়ে ধনী এবং সম্মানিত করেছে। শুল্ক বিরোধীদের বোকা আখ্যা দিয়ে ট্রাম্প আরও জানান $1 ট্রিলিয়ন রাজস্ব সংগ্রহ করা হয়েছে, তা দিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রের $37 ট্রিলিয়ন বিশাল ঋণ পরিশোধ শুরু করা হবে। ট্রাম্পের এই ঘোষণা নিয়ে মার্কিন গণমাধ্যম এবিসির দিস উইক অনুষ্ঠানে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে। তিনি জানান শুল্ক থেকে সরকারের আয় বৃদ্ধি পেলেও এর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনা এবং বাণিজ্যের ভারসাম্য পুনঃস্থাপন করা। ট্রাম্পের সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে তিনি জানান। তবে এ অর্থ নাগরিকদের কর হ্রাস বা কর অব্যাহতির মাধ্যমে পরিশোধ করা হতে পারে বলে ধারণা মার্কিন অর্থমন্ত্রীর। মার্কিন নাগরিকদের অর্থ দেওয়ার এই ঘোষণা এমন এক সময়ে দেয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক অর্থনীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বক্তব্য বিকৃতির দায়ে বিবিসির বিরুদ্ধে $100 কোটি মামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও হোয়াইট হাউসের কাছে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমটির চেয়ারম্যান সামির শাহ। তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য বিকৃতির বিষয়টিকে বিচারের ভুল বলে উল্লেখ করেন তিনি। একই অভিযোগে পদত্যাগ করেছেন সংবাদ মাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টারসেন। একের পর এক নাটকীয়তার জন্ম দিয়ে সংবাদ মাধ্যমের হেডলাইন জুড়ে থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রতিবেদনগুলো নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে দেখা যাচ্ছে না তাকে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের 2টি ভিন্ন সময়ের বক্তব্য একসঙ্গে সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপনার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাতেই আলোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ট্রাম্পের অভিযোগের পর একই দিনে পদত্যাগ করেছে সংবাদ মাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রে ভুলভাবে বক্তব্য সম্পাদনার অভিযোগকে পদত্যাগের অন্যতম কারণ বলা হচ্ছে। একই ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন বিবিসির চেয়ারম্যান সামির শাহ। এক বিবৃতিতে তিনি এই পদক্ষেপকে তার বিচারের ভুল বলে আখ্যা দেন। অভিযোগ স্বীকার করলেও তথ্য লুকানোর দায় অস্বীকার করেছেন তিনি। জানিয়েছেন যখনই কোনো প্রতিবেদন নিয়ে ধোঁয়াশা বা আপত্তি দেখা গেছে তার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিয়েছে তারা।
তবে বিবিসির বিরুদ্ধে অভিযোগ শুধু তথ্যচিত্রটি নিয়েই নয়। সোমবার বিবিসির ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ মেমো প্রকাশ করে দ্য টেলিগ্রাফ। ফাঁস হওয়া মেমোটিতে আরও বেশ কিছু অভিযোগ সম্পর্কে জানা যায়। এর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধ পরিস্থিতির তথ্য ভুলভাবে উপস্থাপন, আরবি সংস্করণে ইসরায়েল বিরোধী পক্ষপাত কিংবা ট্রান্সজেন্ডার অধিকার সংক্রান্ত প্রতিবেদন একপাক্ষিকভাবে উপস্থাপন। এমনকি অ্যাপ ব্যবহারকারীদের কাছে অভিবাসী ও আশ্রয় প্রার্থী সম্পর্কিত খবরের পুশ নোটিফিকেশন পাঠানোর ক্ষেত্রেও বিবিসি নিউজের পক্ষপাত দেখা গেছে বলে দাবি উঠছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন দুটি মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেট জানান, এতে 6 জন নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসন কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে সিরিয়া বানাতে চায় বলে আশঙ্কা প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এই অবস্থায় ভেনেজুয়েলাকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, নৌযানগুলো সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল এবং মাদক পাচারের নির্দিষ্ট রুটে চলাচল করছিল। গত সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 19টি হামলায় 20টি নৌকা ধ্বংস হয়েছে। নিহত হয়েছেন 76 জন। যুক্তরাষ্ট্র দাবি করেছে, প্রতিটি হামলার আগে নৌযানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় না, বরং গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই হামলা চালানো হয়। এসব ঘটনার ভিত্তিতেই কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে সিরিয়া বানানোর আশঙ্কা প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বাইরের শক্তির লোভ ও সামরিক হস্তক্ষেপের সমালোচনা করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি। পেত্রোর এই প্রতিক্রিয়া ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম আর্মান্দো ইনফোর এক প্রতিবেদনের পর এসেছে, যেখানে বলা হয় ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের কালো বালু, কোলটান ও রেয়ার আর্থ সম্পদ লুট করেছে সরকারি বাহিনী, গেরিলা ও স্থানীয় গোষ্ঠী। পেত্রোর মতে এসব সম্পদ দখলের পেছনেও আন্তর্জাতিক শক্তির প্রভাব রয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়া জানিয়েছে তারা ভেনেজুয়েলাকে আরও সামরিক সহায়তা দিতে প্রস্তুত। রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির উপপ্রধান আলেক্সেই ঝুরাভলেভ জানিয়েছেন, পানসির S-1 ও বুক M-2I বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই ইল-76 পরিবহন বিমানে করে কারাকাসে পৌঁছেছে। মস্কো ইঙ্গিত দিয়েছে, চাইলে তারা কারাকাসকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রও দিতে পারে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের সিনেটে সংবিধানের বিতর্কিত 27তম সংশোধনী বিল পাশ হয়েছে। সিনেটে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ হয়। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে 243 নম্বর অনুচ্ছেদ নিয়ে। এর আওতায় এতদিন সশস্ত্র বাহিনীর উপর বেসামরিক নিয়ন্ত্রণ ছিল, কিন্তু সংশোধনের পর সাংবিধানিকভাবে সর্বোচ্চ অবস্থানে থাকবেন সেনাপ্রধান। প্রশ্ন উঠছে, হঠাৎ এই সংশোধন কেন? অর্থনৈতিক সংকট আর টালমাটাল গণতন্ত্রের মাঝে পাকিস্তান এখন এক নতুন সন্ধিক্ষণে। পাকিস্তানের সিনেটে সংবিধানের বিতর্কিত 27তম সংশোধনী পাশ হয়েছে। রাজনৈতিক অচলাবস্থা, দুর্বল বিচার ব্যবস্থার মধ্যেই শাহবাজ সরকারের সংবিধান সংশোধন নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। সোমবার সিনেট অধিবেশনে বিরোধীদের প্রতিবাদের মুখেই সংশোধনী সংক্রান্ত বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আজম নজির। এটি পাশ হওয়ার আগ মুহূর্তে বিরোধী সিনেটররা ওয়াকআউট করেন। এদিন 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনী বিল পাশ হয়। পক্ষে ভোট দিয়েছেন 64 জন সিনেটর, বিপক্ষে কোনো ভোট পড়েনি। সংশোধনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে 243 অনুচ্ছেদ নিয়ে। এই অনুচ্ছেদের আওতায় এতদিন সশস্ত্র বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এখন সংশোধনের পর সাংবিধানিকভাবে সর্বোচ্চ অবস্থানে থাকবেন সেনাপ্রধান। তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর ওপর সামগ্রিক নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। পাকিস্তানের সংবিধানে কেন এমন সংশোধন, সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিলের সমর্থকদের মতে এই পরিবর্তন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ এবং একক কমান্ডের কার্যকারিতা বাড়াবে, কিন্তু সমালোচকরা এটাকে প্রাতিষ্ঠানিক দখল হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও স্পষ্ট হয়ে উঠেছে। অর্থনৈতিক দুরবস্থা, দুর্বল বেসামরিক নেতৃত্ব আর ইমরান খানের কারাবাস সব মিলিয়ে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা থেকেই আসিম মুনির এখন রাজনৈতিক স্থিতিশীলতার মুখ হয়ে উঠেছেন। আর 27তম সংশোধনী সেই অবস্থানের সংবিধানগত বৈধতা। বিশ্লেষকরা বলছেন, পর্দার আড়ালে আরো বড় রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করছে। গত কয়েক মাসে মুনিরের তত্ত্বাবধানে সেনাবাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্নীতি দমন ও পররাষ্ট্রনীতির প্রায় সব ক্ষেত্রেই নিয়ন্ত্রণ নিয়েছে। এখন সাংবিধানিক পরিবর্তনই সেই বাস্তব ক্ষমতার আইনি সিলমোহর। এভাবে সেনাবাহিনী আবারও রাষ্ট্রের মূল কেন্দ্রে ফিরে আসছে, যেমনটা ছিল জিয়াউল হকের আমলে। বিতর্কিত এই সংশোধনী প্রত্যাখ্যান করেছে ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ সহ বিভিন্ন রাজনৈতিক দল। রাইসা জান্নাত, সময় সংবাদ। সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে 2 সেনা আহত হওয়ার পর কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
রয়্যাল থাই আর্মির এক বিবৃতিতে বলা হয়, এক সেনার পায়ে গুরুতর আঘাত লাগে, আরেকজন বিস্ফোরণের ধাক্কায় বুকে আঘাত পান। এরপরেই কম্বোডিয়ার সঙ্গে সম্প্রতি করা যৌথ শান্তি চুক্তির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় থাইল্যান্ড। কম্বোডিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শান্তির প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও মাইন বিস্ফোরণের ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন অচলাবস্থা তৈরি করেছে। বিশেষ করে গত জুলাইয়ের সংঘাতে 43 জনের মৃত্যু ও 3 লাখের বেশি মানুষের বাস্তুচ্যুতির পর সম্পর্ক স্বাভাবিক করতে আন্তর্জাতিক মধ্যস্থতাকে এগুচ্ছিল দুই দেশ। অত্যন্ত ক্ষতিকর পর্যায়ে পৌঁছেছে ভারতের বায়ুদূষণ। বায়ুমান নিয়ন্ত্রণ সংস্থা IQAir বলছে, সোমবার দিল্লির বায়ুমান 370-এ দাঁড়িয়েছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তাঘাটে পানি ছেটানোর ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। 3 কোটিরও বেশি মানুষের আবাস ভারতের দিল্লিতে। কর্মচঞ্চলের শহরটিতে প্রতিদিন লাখো মানুষ জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ঘরের বাইরে বের হন। তাদের এই নিত্যদিনকার কর্মযজ্ঞে বড় বিপত্তি হয়ে দাঁড়িয়েছে শহরটির বিষাক্ত বাতাস, যা ধোঁয়াশার চাদরে ঢেকে ফেলেছে গোটা দিল্লিকে। সোমবার সকালে শহরটির বায়ুমান 370 রেকর্ড করা হয়, যা অত্যন্ত ক্ষতিকর পর্যায়ে পড়ে। এর মধ্যে রাজধানী নয়াদিল্লির বায়ুমান ছিল 345। এতে প্রতিনিয়ত রাজধানীর বাসিন্দারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আমার অনেক স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে, যেমন চোখে জ্বালা পড়া, গলা ভাঙা, শ্বাস প্রশ্বাসের সমস্যা। দিল্লিতে আসার পর আমার ঔষধের খরচও বেড়ে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই দূষিত বাতাসের কারণে কমছে মানুষের গড় আয়ু। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের অন্য শহরে চলে যাওয়ারও পরামর্শ তাদের। প্রতি শীতেই দিল্লিতে নির্মাণ কাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া এবং পার্শ্ববর্তী পাঞ্জাব রাজ্যে খড় পোড়ানোর কারণে সৃষ্টি হওয়া ধোঁয়ায় বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। বছরের পর বছর এই সমস্যার মুখোমুখি হলেও কোনো দীর্ঘস্থায়ী সমাধানে দেখা মিলছে না। যদিও সাময়িক প্রতিকার হিসেবে শহরের বিভিন্ন জায়গায় পানি ছিটানোর ব্যবস্থা করেছে নগর প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরাকের সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজধানী বাগদাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোট গ্রহণ শুরুর আগে শহর জুড়ে সেনা ও নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে সরকার। ইরাকের যৌথ অভিযান কমান্ড জানিয়েছে, ভোট কেন্দ্রগুলো ঘিরে উচ্চমাত্রা নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে কোনো অস্ত্রধারের উপস্থিতি বা ভোটারদের উপর চাপ সৃষ্টি না করা হয়। কর্মকর্তারা বলছেন, ভোটাররা যেন সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেন, এটাই সরকারের লক্ষ্য। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত 31 বন্দী নিহত হয়েছেন। কারাগার কর্তৃপক্ষের মতে অধিকাংশ বন্দীকে শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ইকুয়েডরের দক্ষিণাঞ্চলের মাচালা শহরের এল ওরো কারাগারে রোববার ভোরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘন্টা পরে তাদের মধ্যে তৃতীয় তলায় 27 জনকে ফাঁসিতে ঝোলানো অবস্থায় খুঁজে পায় নিরাপত্তা রক্ষীরা। তবে কিভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশেষায়িত পুলিশ ইউনিট। কারা সংস্থা SNAI জানায়, বন্দীদের নতুন একটি নিরাপত্তা ইউনিটে স্থানান্তর ও পুনর্গঠনের প্রক্রিয়া থেকে এ দাঙ্গা শুরু হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের শহর আরকানসাসে বসতি গড়েছেন বাংলাদেশিরা। দিন দিন অঙ্গরাজ্যটিতে বাড়ছে প্রবাসীদের সংখ্যা। আরকানসাসে বসবাসকারী বেশিরভাগ বাংলাদেশের পেশা এখন ব্যবসা। যদিও খুব অল্প সংখ্যক বাংলাদেশি সেখানে বাস করেন, কিন্তু যারাই সেখানে স্থায়ী হচ্ছেন খুব দ্রুত সময়ে তাদের অর্থনৈতিক সচ্ছলতা আসছে। স্থানীয় প্রবাসীরাও নতুন অভিবাসীদের স্বাগত জানাচ্ছেন, দিচ্ছেন সব ধরনের সহযোগিতা। আরকানসাস থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশিদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। ক্লিন্টন ছিলেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ সফর করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে ক্লিন্টন ছিলেন আরকানসার গভর্নর। ক্লিন্টনের জন্মস্থান এই আরকানসার রাজধানী লিটল রকি হয়ে উঠেছে গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশিদের বসবাসের উৎকৃষ্ট স্থান।
বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়ে শুরুর দিকে এ শহরে আসেন বাংলাদেশি শিক্ষকরা। এরপর বিভিন্ন পেশায় যুক্ত হন। তারাই এখানকার বাংলাদেশি কমিউনিটি গড়ে তুলেছেন। প্রথমে ছোটখাটো ব্যবসা করে এখন লিটল রকের বড় বড় ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হয়েছেন বাংলাদেশিরা। কানাডার টরন্টোয় মৌসুমের প্রথম তুষারপাত দেখা দিয়েছে। আবহাওয়া বিভাগ বলছে আগের বছরের তুলনায় এবার আগে ভাগে তুষারপাত শুরু হয়েছে। স্থানীয়দের পাশাপাশি শীতের আগমন উপভোগ করছেন পর্যটকরাও। আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সিএন টাওয়ার, নাথান ফিলিপস স্কয়ার, কুইন্স পার্ক সবখানে সাদা তুলার মতো তুষারের আবরণ। কানাডার টরন্টোয় বছরের প্রথম তুষারপাত দেখা দিয়েছে। স্থানীয় সময় রোববার টরন্টোয় মৌসুমের প্রথম তুষারপাতের সঙ্গে শুরু হয় শীতের আনুষ্ঠানিক আগমন। বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরা বরফ নিয়ে খেলা, ছবি তোলা আর হাঁটাহাঁটিতে ব্যস্ত সময় পার করছেন। অনেকদিন ধরে তুষারপাত হয় না। আমি ইংল্যান্ড থেকে এসেছি, আমার কাছে এটা সত্যি অন্যরকম অনুভূতি। নভেম্বরে তুষার পড়া মানেই শীত সুন্দরভাবে শুরু হয়েছে। কানাডায় শীত মানে তুষার। আশা করছি আমাদের ক্রিসমাস খুব ভালো হবে। এবছর টরন্টোয় আমাদের প্রথম তুষারপাত, আমরা খুবই আনন্দিত। আবহাওয়া বিভাগ বলছে আগের বছরের তুলনায় এবার বেশ আগেই তুষার পড়ছে। রোববার টরন্টোয় 5 সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়। 1969 সালে এরকমটা ঘটেছিল। সাধারণত ডিসেম্বরের প্রথম ভাগে এ মাত্রা তুষার দেখা যায়। সড়কে বরফ জমে যাওয়ায় চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বরফ সরাতে কাজ করছেন কর্মীরা। এদিকে আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এতে গণপরিবহন চলাচল বিলম্বিত হতে পারে বলে জানানো হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজনে। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।